কিছুদিন একটা আপনার ভিডিও ভাইরাল হয়েছে যে একজন বেশ কয়েকজন তৃণমূল নেতা মানে 44 বার ভোট দিয়েছেন একই দিনে বিভিন্ন নামে। নমস্কার, আবারও একটি পডকাস্ট নিয়ে আমি সুদীপ্ত মিত্র হাজির হলাম আপনাদের সামনে। এবং আজকে আমাদের সঙ্গে রয়েছেন দাঁতন বিধানসভার বিজেপি প্রার্থী অজিত জানা। অজিতবাবু নমস্কার, আপনাকে অনেক অনেক স্বাগত আজকে আমাদের স্টুডিওতে। আপনাকে আমার প্রথম প্রশ্ন একদম যেটা হলো যে আমরা যেটা শুনেছি আপনি দীর্ঘদিন সংঘের সঙ্গে যুক্ত আছেন এবং ব্যবসার সাথে যুক্ত, তারপরে হঠাৎ করে রাজনীতিতেই বা কেন এলেন? রাজনীতিতে এলাম মানে আমি ব্যবসার কাজে তো বাইরে থাকতাম, কিন্তু নিরবিচ্ছিন্নভাবে আমার কখনো বাইরে থাকা হয়নি। প্রতিবারেই আমি ঘরে আসতাম, 2 মাস 3 মাস অন্তত ঘরেই আসতাম। যখনই আসতাম তখনই ভাবতাম যে এই এলাকার জন্য কিছু করা উচিত, কারণ আজকে আমার 4-6টি ফ্যাক্টরি হয়েছে নর্থ ইস্টে, ছেলেরা সেই ফ্যাক্টরি সামলাচ্ছে। তো আমি মোটামুটি বলতে পারেন যে একটা সময় বের করে নিয়েছি যে আমার বিজনেসে না থাকলেও চলবে। সেই জন্য ছেলেরা যখন ধরে নিয়েছে তখন আমি ভাবলাম যে এই সময়টাকে কী করে কাজে লাগানো যায়। দুটো রাস্তা ছিল আমার কাছে। একটা ছিল যে সংঘের কাজে আবার ফিরে যাওয়া পূর্ণকালীন হিসেবে। তো আমরা সংঘে যখন আমরা স্বয়ংসেবক, তখন একটা আমাদের মনের মধ্যে একটা জিনিস যেটা ভাবায় সেটা হচ্ছে কি যে যদি আমি সাধনার মধ্যে যেতাম তাহলে আমার নিজের আত্মোপলব্ধি হতো বা আমি নিজে উন্নতি করতে পারতাম। এতে সমাজের খুব বেশি একটা কিছু উপকার হতে বলে মনে হয় না। আমি আমার জীবনটাকে অনেক বেশি একটু আধ্যাত্মিক স্তরে নিয়ে যেতে পারতাম। কিন্তু যদি আমি সমাজের সেবা করতে চাই তাহলে আমাকে এই সমাজের মধ্যে থেকে সমাজ জীবনের যেগুলো সুবিধা অসুবিধা সেগুলো আমাকে দেখতে হবে। তো সেই হিসেবেই ঘন ঘন গ্রামে আসা। আর গ্রামে আসার ফলে ওখানে যেহেতু বিজেপি ধীরে ধীরে করে বাড়ছিল, তো স্থানীয় স্তরে লোকেরা যখন জানে আমি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের স্বয়ংসেবক, তো স্বাভাবিকভাবেই ওরা সলাপ পরামর্শ করতে আসতো, এটা কী হবে ওটা কী হবে। তো কখনো আর্থিকভাবে কখনো সলাপ পরামর্শ দিয়ে আমি কাজ করতাম। এই করতে করতে ধীরে ধীরে আমি অ্যান্টাঙ্গেল হয়ে গেলাম, রাজনীতিতে একটা অ্যান্টাঙ্গেল হলাম। তারপর আমার ডাকতে শুরু করলো, এখানে বৈঠক আছে আসুন, ওখানে বৈঠক আছে আসুন। আর একটা সময় আমার কাছে একজনের বিষয় ছিল যে আপনি কয়েকজন রাজ্য স্তরের নেতা ভারতীয় জনতা পার্টি, তাদের আগ্রহ ছিল যে আপনি যখন বাংলায় আসছেন আর এখন মোটামুটি আপনি সময় দিচ্ছেন, তো আপনি বাংলার রাজনীতিতে আসুন। সেটাও একটা কারণ হতে পারে। সেটা আমার বন্ধুস্থানীরা যখন বললেন তখন একটা কারণ হলো। আর আমি এটাও মনে করলাম যে এককভাবে যদি কিছু মানে সমাজে কাজ করা যায়, আর যদি রাজনীতির আঙ্গিনায় কাজ করা যায়, রাজনীতি যদি আমরা সত্তার মাধ্যমে যদি করতে পারি তো অনেকটা বেশি আমরা ফ্রুটফুল হবে, অনেকটা বেশি আমরা কাজ করতে পারবো। তো সেইভাবেই রাজনীতিতে প্রবেশ। গরম প্রচুর পড়েছে, আমরা দেখেছি আপনি গ্রামগঞ্জে একদম চুটিয়ে বিভিন্ন রাজনৈতিক মিছিল, গৃহ সম্পর্ক সভা করে যাচ্ছেন। এই যে একটা এনার্জি এই সময়, সেটা কিভাবে মেনটেন হয়? সকালের ডেলি রুটিনটা, খাওয়া দাওয়া, কর্মীদের সাথে বৈঠক, তাদের সাথে মেনটেন, এগুলো কিভাবে হয়? 16 তারিখে যখন প্রার্থীপদ ঘোষণা হলো তখন থেকে আমি কাগজে লিখে পড়েছি। আমি জগন্নাথ দেবের দর্শন করে পুরী থেকে বাড়ি ফিরছিলাম ওই দিন, সঙ্গে আমার স্ত্রী ছিলেন। আমি যখন সুরতে ক্রস করছি বন্দে ভারত এক্সপ্রেসে, তখন আমার কাছে খবরটা এলো। আমার যাওয়ার কথা ছিল খড়গপুর। তো আমাকে আমার যারা কর্মী সাথে ছিলেন বা আমার যারা সমর্থক ছিলেন তা বলেন যে আপনাকে আমরা ওতে বালেশ্বরে রিসিভ করবো আপনাকে। তো আমি দেখলাম যে স্টপেজ বালেশ্বরে নেই। তো আমাকে ভদ্রকে নামতে হলো। তো ভদ্রকে নেমে ওরা গাড়ি করে আমাকে নিয়ে এলো জলেশ্বরে। যে জলেশ্বর থেকে আমাকে হই হুটলোর করে একটু মানে মালা টালা পরিয়ে, যেরকম কর্মীদের উৎসাহ থাকে না, একটু নেতা এখন হয়ে গেছে তো প্রার্থীপদ এখন আজকের দিনে ভারতীয় জনতা পার্টির প্রার্থীপদ মানে বিরাট একটা পদ, বিরাট একটা ব্যাপার। তো সেটাতে আর আমি মানি না, মানে অস্বীকার করা যাবে না। তো তখন ওরা এসে নিয়ে গেলো আমাকে। তারপর আমি গোমুন্ডা বলে একটা স্থান আছে, সেই স্থানে এটা মা কালীর মন্দির আছে, ওখানে পুজো দিলাম, ওখানে মা কালীর প্রণাম করলাম। তারপরে আমি মোহনপুর গেলাম।
মোহনপুরে ওখানে মা কালী মন্দির ছিল। ততক্ষণে অনেক আমাদের কর্মী সমর্থকরা জড়ো হয়ে গেছে, বেশ ভালো একটা মানে একটা মিছিল টাইপের হয়ে গেল আর কি। তারপরে ভিতরে জগন্নাথের মন্দির আছে, ওখানে দেখা করে এলাম। তারপর 17 তারিখ সকাল থেকেই আমি রুটিন করতে শুরু করলাম যে আমাকে এবারে 271টি গ্রাম আছে আমার দান্তন বিধানসভাতে। আমি মনে মনে ঠিক করলাম এই 271 বিধানসভাতে আমি এই গ্রামে আমি পৌঁছবো। হয়তো বাড়ি বাড়ি যাওয়া সম্ভব হবে না, কিন্তু গ্রামে যদি পৌঁছতে পারি, হ্যাঁ, বা কিছু কিছু জায়গায় যাই, তাহলে লোকে বলবে যে, বা ভোটাররা বলবে যে আমার গ্রামে প্রার্থী এসেছিল। তো সেই নিয়ে আমি কাজ শুরু করেছি। আর রোজই আমি মোটামুটি 5টা থেকে 5:30টার মধ্যে উঠে পড়ি। উঠে প্রথমত স্নান টান করে তারপরে একটু যোগা টোগা করে, আমার যোগার অভ্যাস, অনেক দিনে যোগার অভ্যাস আছে। আর যোগাতে আমি অনেক লাভ পেয়েছি। যোগা করার ফলে মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল যে স্ট্রেংথ যেটা সেটা থাকে। অনেকগুলো ছোটোখাটো শারীরিক যেটা এই বয়সে আসা উচিত শারীরিক অসুস্থতা, সেটা আমার নেই এখন। আমি সম্পূর্ণ ফিট অ্যান্ড ফাইন, আপনি দেখে বুঝতে পারছেন আমাকে। তারপরে একটু আপনি মন্দিরে যাই, মন্দিরে একটু পূজা অর্চনা করি, মানে খুব সামান্য একটু বেশ পূজা অর্চনা করি। আমি খাওয়া দাওয়া মানে সকালের দিকে একটু অল্প আহার করি, কখনো ওই চিড়ার পোলাও বলে, কখনো ওই সুজির কে যেতে ওই ওই নুন দিয়ে সুজি বানানো, যেটাকে ওটা কী বলে আপনার, ওই হালুয়া না, ওটাকে উপমা বলে, উপমা, কখনো ইডলি, কখনো মুড়ি আলু সবজি, কখনো মুড়ি ছোলা। তো যেদিন যেরকম বিভিন্ন রকম হয়। আমার একজন 31 বছরের একজন আমার রান্নার লোক আছে, ও আমার খাওয়া দাওয়া সম্পর্কে খুবই মানে ওয়াকিবহাল। ও বোঝে যে আমি কোনটা খাই, কী খাই, কতখানি খাই, কত তেল কত মশলা দিয়ে, ও একদম বিলকুল ঠিক। হ্যাঁ, বাস, ও সব, হি ইজ দ্য মাস্টার অফ দিস দ্যাট শেফ বা কুক আর বলতে পারবো। ও তৈরি করে দেয়। আর আমি আহার কিন্তু খুব অল্প আহার করি, মানে খুব বেশি হেভি আহার করে আমার ওই এনার্জিকে খালি খাদ্য পচাতে বা খাদ্যকে হজম করতে এনার্জিকে খরচ করি না। যেটুকু বাঁচার জন্য, এই শরীরটাকে সুস্থ রাখার জন্য লাগে, সেটুকু আহার করি। তারপরে আমি বেরিয়ে যাই মোটামুটি 7টা থেকে 7:30টার মধ্যে আমার রোজ বেরোনো হয়ে যায়। বেরিয়ে আমার আগে থেকে ঠিক করা থাকে যে কোন মণ্ডলে আর কোন গ্রামে যাব, সেটা আগে থেকে ঠিক করা থাকে। সেইখানে আমাদের সেইভাবে সুবিধার মাধ্যমে আমাদের পারমিশন নেওয়া থাকে। আমি সেই গ্রামে পৌঁছে যাই। তো সেই গ্রামে যারা কর্মী আছেন, সমর্থকরা আছেন, তারা বিভিন্ন সময় বাজনাটা জানিয়ে, মাইক ট্যাগ নিয়ে, কখনো বা আমার যে প্রচার গাড়ি আছে, প্রচার গাড়িতে মাইক আছে, সেটা নিয়ে আমরা গ্রামে গ্রামে ঘুরতে থাকি। আর সঙ্গে কোথাও সন্ধ্যাবেলা বা সকালবেলা কোথাও আর 100-150 লোকের গ্যাদারিং হয়েছে, তখন একটা স্ট্রিট কর্নার টাইপের হয়ে যায় আর কি। এইভাবে মোটামুটি সেটা চলে। জল খেতে হয়, জল ডাবের জল খাই। সঙ্গে বাড়ি থেকে আমাকে ওই তরমুজের রস দেয়, ওটা খাই। তো তারপরে আমরা ফিরে যাই, আমাদের যে নির্বাচনী কার্যালয় আছে সেখানে ফিরে যাই আমরা। ফিরে গিয়ে আজকে আমরা কোথাও কিছু ভুল করলাম কিনা, কি ঠিক হলো কিনা, বা অসুবিধা হয়েছে কিনা, সেটা আলোচনা করি প্রথমে। তারপরে তার রেকটিফিকেশন হিসেবে আগামীকাল কী করবো সেটা আমরা যোজনা বানিয়ে নিই। সেই হিসেবে আমাদের নেক্সট ডে ওই দিন পোস্ট হয়ে যাবে আগামীকাল কোথায় যাবো আর কি। তারপরে আমরা ওখান থেকে করে বাড়ি যাই। বাড়ি যেতে প্রায় 11টা, 11:30, 12টা হয়ে যায়। আর সেখানে গিয়ে প্রথমে একটু ফ্রেশনেসে খাবার খেয়ে নিই, নাহলে কী হবে, গিয়ে বাড়ির লোকদেরকে একটু ব্যস্ত রাখা হয় আর কি। তো ওখানে খাওয়া দাওয়া করার পরেই রোজ কোনো না কোনো ওই পডকাস্টের বা কোনো না কোনো সাংবাদিক আসেন, তো সেটা ওই চলে। কখনো 2জন, 3জন, 4জন এসে যান। তো এক এক সময় এমন হয় যে 5টা পর্যন্ত আমি ইন্টারভিউ দিচ্ছি। আর তারপরে 6টায় উঠতে হচ্ছে বা 5:30টায় উঠতে হচ্ছে। আধা ঘন্টার সময় আবার চলে গেলাম আর কি। তো এটা বেশ এই শেষের দিকে 10-15 দিন দেখছি, বা এটা খুব 10 দিন মতো খুব একটা হচ্ছিলো আর কি। আগে একটু সময় পাচ্ছিলাম, মানে 3-4 ঘন্টা পাচ্ছিলাম, এখন 1 ঘন্টা 1.5 ঘন্টা এর বেশি আর পাচ্ছি না। কিন্তু আমি কিছু ফিল করছি না, উইকনেস ফিল করছি না, বা কোনো অসুস্থতা ফিল করছি না। আই এম গেটিং এনার্জাইজ। আমার মনে একটা ফিলিং হচ্ছে যে এই যে মন্দিরে আমি যে যাচ্ছি না, ওখান থেকে বলছে কিছু এনার্জি আমাকে একটা সাপোর্ট দিচ্ছে, যে তুমি চলো কাজ করছো, এটা করছো, তো একটা সাপোর্ট পাচ্ছ। ওটা মানে সুপার ন্যাচারাল এনার্জি, এটা আমাকে সাপোর্ট করছে বলে আই এম ফিলিং ইট। বাট আই ডোন্ট নো ওয়েদার ইট হাউ মাচ ইট মানে এটা কারেক্ট বা রং। কিন্তু আমার কোথাও কোনো অসুবিধা হচ্ছে না। আমি 70 ক্রস করেছি। তো 70 ক্রস করে মানুষ তো অনেক সময় তো ঘরে বসে থাকে যে আর কাজ টাজ করবো না কিছু। কিন্তু আমি এখন যখন আমি হাঁটি
বা সারাদিন কাজ থেকে যারা আমরা যুবক যারা থাকে আমার সঙ্গে তারা হাঁপিয়ে পড়ে, তারা বলে যে না স্যার আমি আর পারছি না, তোরা বিশ্রাম নে, আমি আমার কাজ করছি আর কি। তো এইভাবে রুটিন চলছে আর কি। আচ্ছা, আপনি এলাকায় এলাকায় ঘুরে বেড়াচ্ছেন, যেসব এলাকায় যাচ্ছেন মানুষদের সাথে কথা বলছেন, তাদের কি কি চাওয়া পাওয়া রয়েছে? মানে এলাকায় সরকার উন্নয়ন করেনি, আপনারা সেই বিষয়টা নোট করছেন বা লক্ষ্য করছেন, যেটা আপনার পরে কাজে লাগবে যদি আপনি ভোটে যেতেন। কি কি অনুন্নয়ন চোখে পড়ছে এবং মানুষের দাবি দাওয়াটা কি? প্রকৃতপক্ষে ওখানে কিছুই নেই। আমি দাঁতন বিধানসভা যে ঘুরছি, সাধারণভাবে যে পরিষেবা যেটা বলিলাম না, জনসাধারণ যে পরিষেবা যেটা বলে, রাস্তা প্রথমত, জল, আলো মানে বিদ্যুৎ, তারপরে স্বাস্থ্য, চিকিৎসা, এই শিক্ষা, এগুলো তো মানুষের তো একটা মানে জন্মগত অধিকার। তো এটা তো স্বাভাবিকভাবে একটা মানুষ জন্মগ্রহণ করলো, তার বড় হচ্ছে, তো পড়াশোনার জন্য তার ভালো স্কুল থাকবে, একটা এডুকেশন হতে হবে, অসুস্থ হচ্ছে তার চিকিৎসা ব্যবস্থা হবে, হাঁটবে তার জন্য রাস্তা চাই, আর রাত্রেবেলা হাঁটতে গেলে আলো চাই, জলের ব্যবস্থা, মানে শুদ্ধ পানীয় জলের ব্যবস্থা, এগুলো যে মিনিমাম যে রিকোয়ারমেন্ট আছে পাবলিকের বা জনসাধারণের, সেটা সরকার করা উচিত। আমি যখন ঘুরছি, যখন দেখছি, বিশেষত আমি মে মাস থেকে আমি কাজের মধ্যে লেগে গেছি, তখন থেকে দেখছি আমি যে গ্রামে যাচ্ছি না, গ্রামের শহরের লাগোয়া বা মেন রোডের ধারাধারি কোথাও যদি একটু একটু রাস্তা হয়ে থাকলেও, কিন্তু গ্রামের দিকে একদম রাস্তা হয়নি, একদমই রাস্তা হয়নি। কাঁচা রাস্তা, মাটির রাস্তা, কোথাও অল্প একটু মোরাম, আর যে রাস্তা হয়েছে সে রাস্তা ফেটে চৌচির। তো স্বাভাবিকভাবে কোথাও রাস্তা হয়নি। তো আমি যখন প্রচারে যেতাম তখন সবাই বলতো আপনি একটু আমাদের কিছু লাগবে না, একটু রাস্তা করে দিন। তো তখন আমার মনে হয় রাস্তা ছিল, তারপরে একটু সামনে জলের ব্যবস্থা ছিল, কিন্তু রাস্তাটা মেন ছিল। আচ্ছা, আপনি জলের কথা বলছেন, কিন্তু জল তো কেন্দ্র সরকার প্রত্যেকের বাড়িতে বাড়িতে পৌঁছে দিচ্ছে, প্রত্যেক বাড়িতে বাড়িতে জলের কল হয়ে গেছে এখন, জলের তো সমস্যা হবার কথা নয়। হ্যাঁ, এটা ঠিকই বলেছেন আপনি যে কেন্দ্রীয় সরকার প্রকল্পে জলের ব্যবস্থা হয়েছে, কিন্তু ওই পাম্প হাউস চালানোর লোকে বলছে স্যালারি পাচ্ছে না, সে কাজ করছে না, বা পাম্পটা যদি খারাপ হয়ে গিয়ে থাকে, মেকানিজম ওটা খারাপ হতেই পারে, তার যে রিপ্লেসমেন্ট বা অবশ্যই সেন্ট্রাল গভর্নমেন্ট এবার ক্যাপিটাল ইনভেস্টমেন্ট করে দিল, রেকারিং যেটা এক্সপেন্ডিচার যেটা আছে, এক্সপেন্স যেটা আছে, সেটা তো স্টেট গভর্নমেন্ট করতে হবে, সেটা তো কেন্দ্র করবে না, না করছে না একদম। আমার বাড়িতে 1 মাস জল এলো, এখন 8-9 মাস হয়ে গেছে জল আসে না। আমি খুঁজলাম কেন জল কেন আসে না, না মেশিন খারাপ হয়ে গেছে, পাম্প খারাপ হয়ে গেছে। তো এই যে রেকারিং অ্যান্ড মেনটেন্যান্স, এগুলোকে হচ্ছে না। না, জলের নিড তো আমাদের স্বাভাবিক জল আছে, আমরা চাপাকল আছে বা কুয়ো আছে বা কিছু জলের ব্যবস্থা করে আমরা আজকাল মোটর লাগিয়ে আমরা ডিপ টিউবওয়েল আছে, কিন্তু গ্রামে যে মানে আদিবাসী পাড়া যেগুলো আছে, যারা গরিব পরিবার, তাদের খুবই কষ্ট, মানে জল পচে গেছে একদম, জলের কোনো ব্যবস্থা নেই, অনেক দূরে 2-3 কিলোমিটার দূরে কোথাও একটা নদী আছে বা ভালো বড় পুকুর আছে, সেখানে যেতে হয়। আমার শোচনীয় অবস্থা, মানে জলের অবস্থা এত শোচনীয়। আমার কিছু ভিডিও আপনারা দেখবেন, যদি আমি যখন প্রচারে যাই, কিছু ভিডিও আমার সঙ্গে আছে, পাবলিক অপিনিয়ন আছে আর কি, পাবলিক অপিনিয়ন, তা দেখবেন যে জলের কী অবস্থা আছে, জলের ব্যবস্থা নেই, বিদ্যুৎ, মানে রাস্তায় তো আলো থাকে না রাতে, লাইটের বিষয় যেটা বললেন, লাইট তো সোলার লাইট বিভিন্ন এলাকায় এলাকায় রয়েছে, নট সাফিসিয়েন্ট। না, মেনটেন্স করা চলছে, কিন্তু অত নেই তো, কোথাও একটা জায়গায় একটা লাগিয়ে দিয়েছে, কিন্তু পুরো গ্রামটা তো নেই না। আমি দেখেছি আজকাল ছেলেমেয়েরা সন্ধ্যার সময় টিউশন পড়তে যায়। আমরা এমন অভিযোগ পেয়েছি যেখানে নেতাকর্মীদের এলাকা, সেই সব এলাকায় এই সব সোলার লাইট লাগানো হয়েছে, যেখানে প্রয়োজন সেসব জায়গায় হয়নি। এই যে টাকা পয়সা তো এসছে, আপনার অঞ্চল প্রধানে, জেলা পরিষদ পয়সা তো এসছে, কোথায় খরচা হয়েছে এগুলো, টাকাগুলো ব্যয় কোথাও হয়েছে? এগুলো অ্যাকচুয়ালি কোথাও ব্যয় হয়নি, আইওয়াস হয়েছে রাস্তা করার, সমস্ত পয়সাটা তৃণমূল্লা মেরে খেয়ে গেছে। তৃণমূল্লা যারা নেতা বা যারা অঞ্চল প্রধান, জেলা পরিষদের যিনি জেলা সভাপতি আছেন, ওনাদের যদি কোনো খোঁজ খবর নিয়ে যদি আপনি ইনভেস্টিগেশন করেন, যদি আপনি দেখেন ওখানে, দেখবেন যে ওনাদের উন্নতি হয়েছে, ওনাদের ঘরবাড়ি হয়েছে, ওনাদের গাড়ি বাড়ি হয়েছে, ওনাদের ছেলেমেয়েরা ভালো পড়াশোনা করছে, ভালো খাওয়া দাওয়া করছে, পোশাক আশাক ভালো পড়ছে। ফলে কী আছে, সাধারণ মানুষের এভাবে কিচ্ছুই উন্নতি হয়নি। সেই জন্য আমার মনে হয় যে এটার পরিবর্তন হওয়া দরকার আছে, আর সেটা
খুবই প্রয়োজন। বা বাংলার গ্রামে গ্রামে পরিষেবা বলে জিনিসটা নেই একদম। দাঁতন তো আমরা জানি ট্যুরিস্ট এলাকা, কিছু কিছু জায়গায় ট্যুরিস্ট স্পট রয়েছে, সেই সব জায়গায় কি উন্নয়ন হয়নি? আর ট্যুরিস্টে কী হয়, কিন্তু আর তো ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে। তো ট্যুরিস্ট আসবে, বসবে, একটু ছায়া দরকার আছে, জলের ব্যবস্থা দরকার, কিছু একটু খাওয়ার ব্যবস্থা হবে। যদি আপনি ট্যুরিস্ট প্লেসটাকে যদি ডেভেলপ না করেন, তাহলে তো আপনার সেই এটা তো লোক আসবে না তো। আর ওটা ডেভেলপ করতে হবে, তার বিষয়ে একটু লিখতে হবে, করতে হবে, কিছু বুক পাবলিশ করতে হবে, আপনার প্রচার করতে হবে, এই একটু অ্যাট্রাক্ট দ্য ভিজিটার্স। না, কিছুই হচ্ছে না সেরকম কিছু। মোগলবাড়ি বলে একটা আপনার বৌদ্ধ বিহার আছে, ওটা আমি এবারে দেখতে গেছিলাম। ওখানে সরসংখ্যাতে একটি বড় পুকুর আছে, বলেছি পাণ্ডবরা নাকি ওখানে হাঁটু গেড়েছিল। যাই হোক না, কিন্তু বেশ বড় বড় পুকুর ওখানে, অনেক খুব মেলা টেলা হয় ওখানে, অনেক বড় বড় মন্দিরও আছে ওখানে সব বিভিন্ন জায়গাতে। কিন্তু কোথাও আর দীঘা বিরাট একটা সমুদ্র সৈকত আছে ওখানে, যদিও ওটা আমাদের মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের মধ্যে পড়ছে না। কিন্তু আপনি যদি একসঙ্গে যদি বলেন, তো যখন একসঙ্গে ছিল, মানে ওই অখণ্ড মেদিনীপুর ছিল, তখন তো ওটার মধ্যেই পড়তো। তো এই জিনিসগুলো আছে। তো সেই জন্য কী আছে, ওখানকার অনেক কিছু মানে পুনর্বিন্যাস করা দরকার আছে। শিক্ষা ব্যবস্থার জন্য তো সরকার অনেক কিছু করেছে, আপনার আইসিডিএস থেকে শুরু করে এসএসকে, এমএসকে, প্রাইমারি স্কুল, তাহলে তো অসুবিধা হওয়ার কথা নয়। আপনি কি মনে করেন যে শিক্ষার ব্যবস্থা পশ্চিমবঙ্গে ভালো আছে, যেখানে শিক্ষকদের জন্য চাকরি বিক্রি হয়? প্রকৃত শিক্ষকরা যোগ্যতার মাপকাঠিতে তারা শিক্ষা মানে শিক্ষক হতে পারে না, চাকরি হয় না, টাকা দিয়ে চাকরি হয়। ও মানে প্রশ্ন উত্তরপত্র ফাঁকা দিয়ে এসে, টাকা দিয়ে এসে চাকরি হচ্ছে। সেখানে শিক্ষা ব্যবস্থা কতখানি হবে? আচ্ছা, স্কুলগুলো অবস্থা দেখেছেন আপনি? অঙ্গনবাড়ি আমার পাশে অঙ্গনবাড়িতে আছে, কিছু যারা অঙ্গনবাড়ি যারা মহিলারা আছেন, যারা ওই রান্নাবান্না করেন, আমাকে এসে বললেন যে দাদা, যেহেতু আমি পাশাপাশি থাকি, আর তো আমাকে বললেন দাদা, এই গ্যাসের তো আমাদের পাচ্ছি না, আর কাঠের জন্য কোনো পয়সা দেয় না, তো কী করা যাবে তাহলে? আমি বললাম যে একটা কাজ করো, তুমি গ্রামে কয়েকজনকে একটা কমিটি করো, ডাকো ওদেরকে। আমি একবার দিতে পারি, কিন্তু এটা তো তোমার তো একবারের ব্যাপার নয়, তো এটা তো তোমার তো রোজই রান্না করতে হবে তোমাকে। তো এখন জানি না কী ব্যবস্থা হয়েছে, কারণ আমি প্রচারে নেমে পড়েছি তখন। তো এইরকম অবস্থা হচ্ছে, মানে যে মিনিমাম যে রিকোয়ারমেন্ট, সেটুকু ব্যবস্থা সরকার করতে পারছে না। তো এইগুলো, আর শিক্ষা ব্যবস্থা মানে আছে বলুন তো, আজকের দিনে এই রংধনু, রামধেনু যেটা ছিল, যেটা 7টা রঙের আমরা বৃষ্টির সময় হালকা বৃষ্টি দেখতাম, সে রংধনু করার কি খুবই তো প্রয়োজন ছিল? মানে রবীন্দ্রনাথ, বিদ্যাসাগর, যারা এত বড় বড় শিক্ষাক্ষেত্রের মনীষী, যারা, তারা তো এটা ভাবেনি যেটাকে রংধনু করতে হবে। এটা বিশেষ প্রয়োজনীয়তা কেন পড়লো? পানিকে, জলকে পানি বলতে হবে, মাকে আমা বলতে হবে, এগুলো কিসের? এটা তো আমরা কি কোনো মানে কোনো সংখ্যালঘু দেশে বাস করছি নাকি? এটা তো সকলের জন্য শিক্ষা ব্যবস্থা আছে। একটা সুন্দর শিক্ষা ব্যবস্থাকে ধীরে ধীরে করে একটা একটা মানে রং দিয়ে একটা বিশেষ সম্প্রদায়কে একটা মানে তোয়াজ করে, আর আমরা এই সমস্ত সিলেবাসগুলো চেঞ্জ করছি, পরিবর্তন করছি, এটা আমার মনে হচ্ছে ঠিক নয়। এটা ছেলেমেয়েদের উপর তার প্রভাব খুব ভালো পড়ছে না। আর আমরা যদি কখনো বিধানসভায় জয়ী হয়ে আসি, যে যে কাজগুলো ওনারা করেছেন, আর উচিত যেগুলো আগে ছিল, আমরা নতুন কিছু করবো না, যেগুলো আগে ছিল সেটুকু আমরা আবার মানে পুনর্বহাল করব। আর শিক্ষার ক্ষেত্রে আমূল যে পরিবর্তন আনবো, সমস্ত ভালো ঘর হবে, হোয়াইট হাউস থাকবে, বসার ব্যবস্থা ভালো থাকবে, আলো বাতাসের ব্যবস্থা থাকবে, টয়লেটস, কোথাও টয়লেট নেই, টয়লেট থাকলে জল নেই, তো গার্লস বয়েজ আলাদা আলাদা টয়লেট থাকবে। আর খাবার যেটা বেশ একটা পরিচ্ছন্নতার মধ্যে হাইজেনিক একটা পদ্ধতি থাকবে, মিড ডে মিল যেটা থাকবে সুস্বাদু হতে হবে। আমার এক পরিচিত একটা সংস্থা আছে, ইসকন, তারা কিচেন মানে বিগ কিচেন তৈরি করে এলাকাতে 50,000 60,000 বাচ্চাদেরকে খাওয়ায়। ওরা যে সরকারি যে পয়সাটা থাকে, যেটা মানে মূল্য থাকে ওই মিড ডে মিলের, তার সঙ্গে ওরা কিছু কালেকশন করে এড করে একদম সুন্দর স্বাস্থ্যকর গরম খাবার, আর একদম টোটালি হাইজেনিক। আমিও খাবার অনেকবার খেয়েছি, তো খুব ভালো ব্যবস্থা। সেটা আমি ওটা করবো, ওটা আমি করবো, কারণ আমার সঙ্গে অনেক এরকম অনেক ইসকনের সাধুদের পরিচয় আছে, ওনারা এই ধরনের কাজ করেন। আমি ওটা আমার এলাকাতে অবশ্যই করবো। আমি 4টা এলাকাতে, আমার 4টা মণ্ডল আছে, আমি 4টা এলাকাতে করবো আমি, যাতে ওই 2 লক্ষ ছেলে দুপুরে ভোজনটা পেট ভরে আর সুস্বাদু এবং হাইজিনিক
একদম বিলকুল খেতে পারে। কিন্তু অজিতবাবু, ইস্কনের সাথে যদি আমরা হাত মেলাই, আমাদের এই যে মিড ডে মিলের যারা স্টাফ কর্মীরা রয়েছেন, বিভিন্ন মহিলারা যারা এই কাজের সাথে যুক্ত, তারা তো কর্মহীন হয়ে পড়বে। না, এখন কথা হচ্ছে কি যে যারা যোগ্যতার মাপকাঠিতে কাজ পেয়েছে ওকে কোনো বাদ দেওয়ার কোনো ব্যাপার নেই, আর সবাইকে বাদ দেওয়ার বিষয়টি নেই। আমরা পুনর্বিন্যাস যখন করব তখন দেখব যিনি উপযুক্ত কি উপযুক্ত নয়। যদি উনি উপযুক্ত আছেন ওনাকে অবশ্যই থাকবে, আর যদি কোনো কারণে উনি উপযুক্ত না হন কাজের, তখন ওনাকে ব্যাপারটা আমাদের ভাবতে হবে কী করা যায় না করা যায়, বা ওনাকে যদি কোনো রিপ্লেসমেন্ট করা যায়, অন্য কোনো কাজে লাগানো যায় কিনা। বিভিন্ন ধরনের কাজ বেরোবে। সেটা শিক্ষাক্ষেত্রে বিভিন্ন মানে দীর্ঘদিন মানে 50 বছর বলবো শিক্ষাক্ষেত্রে উন্নতি হয়নি পশ্চিমবঙ্গে। 35 বছর 34-35 বছরের বামফ্রন্টের শাসনে আর 15 বছর তৃণমূল শাসনের শিক্ষার উন্নতি হয়নি শিক্ষার ক্ষেত্রে। কারণ মানুষের এই শিক্ষা হচ্ছে জন্মগত অধিকার, আর শিক্ষা থেকে মানুষ আজকে তার জীবন তৈরি হবে, বড় হবে, আগে কিছু করতে পারবে। সেটাকে আমরা পরিবর্তন করে ভালো একটা পর্যায়ে নিয়ে আসবো। অজিতবাবু, দাঁতন বিধানসভায় আমরা লক্ষ্য করেছি প্রচুর মানুষের নাম বাদ গেছে এসআইআরের জন্য। ভোটে কি এর প্রভাব পড়বে? এসআইআরটা খুব জরুরি ছিল পশ্চিমবঙ্গের পক্ষে। বিহারে আমরা দেখলাম, বিহারে প্রায় 60,000 মতন 59-60,000 মতন ভোটার লিস্ট থেকে নাম বাদ গেছে। আমাদের 2002-এর পর থেকে ভোটার লিস্টে সংশোধন হয়নি, যদিও সংযোজন হয়েছে কিন্তু সংশোধন হয়নি। তো যিনি মারা যাচ্ছেন তার নাম বাদ যাওয়া উচিত। একজন লোক 2 জায়গায় ভোট দিচ্ছে, সেটাও ঠিক না। আর যারা প্রকৃত ভোটার নয় আমাদের এই দেশের, যেরকম রোহিঙ্গিয়া বা বাংলাদেশি যারা অনুপ্রবেশকারী, তাদের ভোট দেওয়া উচিত নয়। তো যাতে ভারতীয় গণতন্ত্রের এই ভোট একটি উৎসব পর্ব, তাতে প্রতিনিধিত্ব হয়ে বিধায়ক বা লোকসভার সদস্যরা তাদের এই দেশের বা রাজ্যের ব্যাপারে চিন্তাভাবনা করে আইন প্রণয়ন করবেন আর সেভাবে কাজ করবেন। তাতে প্রকৃত মানে নেতৃত্বর প্রতিফলন হওয়া উচিত, যে বিধায়ক হবেন, যিনি লোকসভার সদস্য হবেন। তো এটা শুরু হবে আপনার ওই ভোটার তালিকা থেকে। তো এই ভোটার তালিকায় এখন এসআইয়ের মাধ্যমে যেটা হয়েছে সেটা মৃত ভোটার, ডুপ্লিকেট ভোটার আর আপনার অনুপ্রবেশকারী ভোটার সেটা বাদ গেছে অনেকটা। প্রায় আমরা প্রথমে তো 58 মতো ছিল, তারপরে সেটা 62 হলো। তারপরে আরও অনেকখানি গিয়ে 92 মতন বা 94-এর মতন একটা বাদ গেছে। এটা পুরোটাই তৃণমূলের মানে ভোট ছিল। তারা ছাপ্পা ভোট করতো, হ্যাঁ এটাই ছাপ্পা ভোট করতো, বিভিন্ন নামে দিত। কিছুদিন একটা আপনার ভিডিও ভাইরাল হয়েছে যে একজন বেশ কয়েকজন তৃণমূল নেতা মানে 44 বার ভোট দিয়েছেন একই দিনে বিভিন্ন নামে। তো এই জিনিসটা এবারে সেটা আর সম্ভব নয়। সেই জন্য নির্বাচন কমিশন যেটা নিয়েছে, ব্যবস্থা নিয়েছে, এটা খুব ভালো ব্যবস্থা নিয়েছে। সুষ্ঠু অবাধ নির্বাচনের একটা প্রয়োজন ছিল, এটা ভালো হয়েছে। আমি তো খুব পজিটিভ দেখছি, এটা খুব ভালো ছিল এটা। আর দ্বিতীয়ত আমাদের সঙ্গে যে তৃণমূলের যে ভোটের পার্থক্য 44 লাখ 40 লক্ষ, যদি 92 লক্ষ ভোট কেটে থাকে তা আপনি সহজে অনুমান করতে পারছেন এই ভোটগুলো কার কেটেছে আর কোন সম্প্রদায়ের কেটেছে। কোন বিশেষ করে মালদাতে মুর্শিদাবাদে বেশি ভোট কেটেছে, মানে ভোট যে আমাদের এই যেটা এসআইয়ের মধ্যে বেশি নাম বাদ গেছে। তো কোন সম্প্রদায় বুঝতে পারছেন আপনি। তো সেজন্য এবারে এটা দরকার ছিল। এবারেই আমার বিশ্বাস যে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হবে। আপনি যদি জয়লাভ করেন আপনার এলাকায়, আপনার বিধানসভা কেন্দ্রে, তাহলে আপনি কি করবেন? কি টার্গেট রয়েছে আপনার? তার পরিকল্পনা আমি করেছি। আমি 3টা ভাগে ভাগ করেছি। প্রথম 1 বছরে যেটা 100 দিন, 200 দিন আর 365 দিন। আমি 100 দিনের মধ্যে প্রথমে মানে যে বৃষ্টির আগে বিশেষ করে যাতে গ্রামে গ্রামে রাস্তা হতে পারে, মানুষ জল কাদা পায়ে হাঁটতে না লাগে, বাড়ি দিয়ে ঢুকতে না হয়। ছোটো ছোটো ছেলেমেয়েরা তারা পাকা রাস্তার উপর দিয়ে বা কমপক্ষে মোরামের রাস্তার উপর দিয়ে হেঁটে স্কুলে যেতে পারে, মানুষ কমপক্ষে সাইকেলে চেপে আর বাজার যেতে পারে, রোগী টোটোতে করে ওখান থেকে তার ঘর থেকেই আর হাসপাতালে পৌঁছতে পারে। এই যে সাধারণ যে মানে যে ন্যূনতম যে সুবিধা যেটা রাস্তা, সেটা আমি 1 মাসের মধ্যে 100 দিনের মধ্যে করব। 200 দিনের মধ্যে মোটামুটি 7 মাস হয়ে যাবে। তখন 7 মাসের মধ্যে যে সমস্ত আবাস যোজনা যারা বিশেষ করে ভারতীয় জনতা পার্টি যারা করে তাদেরকে আবাস যোজনা দেওয়া হয়নি, শৌচালয় দেওয়া হয়নি, বিভিন্ন যে রাজ্য সরকার প্রকল্প তাদের থেকে ওদেরকে দূরে রাখা হয়েছে।
কারণ কি যেহেতু ওরা ভারতীয় জনতা পার্টি করেন সেজন্য ওনাকে করা নেই। আমি আমার নিজের কথা বলছি, আমি যে এখানে যে গ্রামে থাকি, দুইপাড়া গ্রাম, আমার বাড়ির সামনে রাস্তা করা হয়নি। কেন না? আমি ভারতীয় জনতা পার্টি করি। অথচ সে গ্রামের যারা তৃণমূলের নেতৃত্ব যারা করেন তারা শ্মশান ঘাট পর্যন্ত পাকা রাস্তা করে নিয়েছেন। মানে মানুষ মরে গেলে শান্তিতে ওখানে শবদাহ করার জন্য লোক যেতে পারবে, সেটার জন্য পাকা রাস্তা, কিন্তু জীবিত অবস্থায় মানুষ হাঁটবে তার ব্যবস্থা নেই। এটা হচ্ছে উন্নয়ন তৃণমূল সরকারের। দ্বিতীয়ত হচ্ছে কি বাকি আপনার স্কুল কলেজের অবস্থা ভালো নেই, আর হাসপাতালের অবস্থা ভালো নেই। আমি 1 বছরের মধ্যে আমি যত তাড়াতাড়ি সম্ভব এই পরিষেবাগুলোকে আমি ভাবছি ঠিক করা দরকার আছে। হাসপাতালে আধুনিক যন্ত্রপাতি সরঞ্জাম লাগবে, অভিজ্ঞ ডাক্তার লাগবে, সঙ্গে অভিজ্ঞ নার্স, আর ওষুধের ব্যবস্থা। এই যে গরিব বাড়ির কোনো মহিলা বা পুরুষ, তার কাছে এত পয়সা নেই যে এই ওষুধ কিনে খেতে পারে, তার কাছে ন্যূনান্ত পান্তা ফুরোয়, সে ভালো চিকিৎসা করাতে অনেক জায়গায় যেতেই পারে না। তার উপর ভরসা হচ্ছে কি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। তো প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র যদি ন্যূনতম যদি ব্যবস্থা না থাকে, তার চিকিৎসা পাবে কী করে? তো ওই 1 বছরের মধ্যে যাতে আমরা এই হাসপাতালগুলো, প্রাথমিক হাসপাতাল স্বাস্থ্যকেন্দ্রগুলোকে একটু পেন্টিং করা যায়, ফ্লোরিংগুলো একটু টাইলস লাগানো যায়, ভালো ঝকঝক থাকতে। মানে হাসপাতাল মানে তো এমন নয় যে একদম নোংরা পরিবেশ থাকবে, চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, রোগী ওখানে এসে যেন একটা সুস্থতা ফিল করে, একটা একটু ফিলিং বেটার এটা ফিল হতে পারে। আপনার বেডগুলো যেন নোংরা না থাকে, কাপড়গুলো পরিষ্কার থাকে, ধবধবে সাদা বেডশিট থাকে, সাদা পিলো কভার থাকে। আপনি বলতে চাইছেন হাসপাতালে এসে যদি এরকম পরিষ্কার পরিচ্ছন্ন দেখে তবে তার মনটা এমনিতেই ভালো হয়ে যাবে, মনটা যেন ভালো হয়ে থাকে, সেই পরিবেশটা তৈরি করতে হবে আমাদের। আর ওষুধের ব্যবস্থা করতে হবে যাতে মানুষ বিনা পয়সা ওষুধ পায়। বা আজকে মোদিজি বলেছেন যে সস্তায় ওষুধ দোকান, যেটা কেন্দ্রীয় সরকার প্রকল্প, তাতে 80% যে দাম আছে সেটা 80% ডিডাকশন দিয়ে খালি 20% দিয়ে পয়সায় ওষুধ পাওয়া যাবে, সেটা ব্যবস্থা করা। সুলভ ওষুধ দাঁতন এত বড় এলাকা কিন্তু একটা বড় হাসপাতাল নেই। এটাও আমার মনে বিচার আছে যে এই হাসপাতাল করলে তো কোনো একটা বিধানসভার জন্য হবে না। তখন আমি দাঁতন আছে, নারায়ণগড় আছে, এগরা আছে বা কেশিয়াড়ি আছে, এই 4টা বিধানসভা আমার যেটা এই দাঁতন বিধানসভার পাশাপাশি আছে, এখানে একটা বড় এইমসের আদলে বা সুপার স্পেশালিটি হসপিটাল করার আমার একটা পরিকল্পনা আছে। সেটার কীভাবে করা যায়। আমরা দেখেছি বিভিন্ন সময় সংবাদ মাধ্যমে উঠে এসেছে ওই এলাকাটা, বিশেষ করে ওই এনএইচ পার্শ্ববর্তী যে এলাকা, সেখানে প্রচুর অ্যাক্সিডেন্ট হয় প্রায় প্রতিদিনই। আমরা এমন সময় একটা ছিল যে প্রতিদিনই আমরা খবর করতাম কেউ না কেউ অ্যাক্সিডেন্ট হয়েছে। সে জায়গায় দাঁতনের পার্শ্ববর্তী এলাকা বা আমাদের এনএইচের পাশে যদি একটা বড় কোনো চিকিৎসা কেন্দ্র থাকে তবে ভালো হয়, কারণ অ্যাক্সিডেন্ট হলে সেই ভুবনেশ্বর বা আমাদের মেদিনীপুরে নিয়ে আসতে হয়। মেদিনীপুরে বাংলায় তো স্বাস্থ্য ব্যবস্থা কিছু নেই, ফলে ওরা বেশিরভাগ ভুবনেশ্বরেই যায় আর কি। সেই জন্য স্বাস্থ্যের ব্যাপারে আমার যেটা পরিকল্পনা আছে, এই ধরনের একটা আমরা মানে হাসপাতাল, সুপার স্পেশালিটি হসপিটাল, যাতে সমস্ত সরঞ্জাম, আধুনিক সরঞ্জাম থাকবে, তাতে এক্স-রে থাকবে, তাতে এমআরআই থাকবে, তাতে আপনার বাকি যে সমস্ত আইসিইউ থাকবে, তো সমস্ত যেটা মানে একদম অত্যাধুনিক ব্যবস্থা যেটা সেটা থাকে, আর মানুষ এখন তার সেবা পায়, সেটার চেষ্টা করব আমি। তার জন্য যদি সরকারি পর্যায়ে হয় ভালো, নাহলে তো বেসরকারি পর্যায়ে করতে হবে। তার জন্য আমরা আজকে মোদিজিও বলেছেন যে প্রথম আপনার এই যে মন্ত্রিসভা বৈঠক, ক্যাবিনেট মিটিংয়ে আমরা আয়ুষ্মান ভারত যে প্রকল্প যেটা আছে সেটা আমরা করবো, ওটাকে লাগু করবো আর কি। তার ফলে কী হবে, সে প্রাইভেট হসপিটাল হোক বা গভর্নমেন্ট হসপিটাল হোক, 5 লক্ষ টাকা পর্যন্ত পরিবার, এটা গরিব পরিবারের জন্য খুব একটা বড় অ্যামাউন্ট বটে। সেজন্য এই 5 লক্ষ টাকা পর্যন্ত ওরা একটা বিনা পয়সায় চিকিৎসা সুবিধা পেতে পারবে। কিন্তু রাজ্য সরকারের তো স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে, অনেকেই উপকৃত হচ্ছেন এর থেকে। আচ্ছা, স্বাস্থ্যের দরকারটা কী আছে? কেন স্বাস্থ্যসাথী কেন? যখন হাসপাতাল হবে, প্রাথমিক চিকিৎসা কেন্দ্র হবে, স্বাস্থ্যসাথী দরকারটা কী আছে? এই হাসপাতালগুলো কী জন্য আছে? আমরা এটা আইওয়াস, যেহেতু হাসপাতালে কিছু কাজ হচ্ছে না, স্বাস্থ্যসাথী নাম দিয়ে একটা ছোটো প্রকল্প করা দরকার। কোটা হয়েছে এটা, তার চেয়ে পরিষেবা কী আছে? আম আদমি দেখেন ওই মহল্লা ক্লিনিক কী ছিল, ওটা মহল্লা ক্লিনিক কী ছিল? ও তো কিছু কাগজের মানে একটা মানে স্টোররুম মতন ছিল, ওখানে প্রকৃত চিকিৎসা তো ওখানে হতো না। তো এই কোনো ওই সাথী মানে স্বাস্থ্যসাথী কোনো ব্যাপার নয়। এই সমস্ত প্রকল্পগুলো, কেন্দ্রীয় প্রকল্পগুলোকে তারা আলাদাভাবে ওই করে চালায় আর কি। কিন্তু আজকে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে
কেউ কি কোথাও গিয়ে কিছু পাচ্ছে কি? কোনো সরকারি প্রাইভেট হাসপাতাল তো দূরের কথা, সরকারি হাসপাতালে তার চিকিৎসা ভালো করে হচ্ছে না। আর আয়ুষ্মান ভারত যে 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 যোজনাটা, এটা তো কেন্দ্রীয় যোজনা, এটা লাগু করতে অসুবিধা কী আছে পশ্চিমবঙ্গ সরকারের? কেবলমাত্র পশ্চিমবঙ্গ সরকার করেনি, বাকি সব তো রাজ্য সরকার করেছে। ওটা তো আমরা হলে প্রথমে এটা চালু করব। এই প্রসঙ্গে একটা কথা, এই ব্যবস্থাপনায় ক্রাইটেরিয়া কি রয়েছে? ক্রাইটেরিয়া বিশেষ করে যারা নিম্ন মধ্যবিত্ত পরিবার যারা আছে, নিশ্চয়ই আমরা ওটাকে, যারা আর্নিং ভালো আছে তাদেরকে দেবো না। এটা যারা এই রোগ টোগ এর জন্য খরচা করতে পারে না, ব্যয় করতে পারে না, যারা সাধ্যের বাইরে তাদের চিকিৎসাটা, তাদের জন্য থাকবে বিশেষ করে আর কি। যেমন আমার স্বাস্থ্যসাথী কার্ড নেই, দরকার নেই আমার, আই এম সলভেন্ট, আমি আজকে আমি ভালো চিকিৎসা আমি নিজে পয়সা দিয়ে করতে পারি, আমি সে সুযোগ কেন নেবো? আমি মোদিজি একবার যখন ওই গ্যাসের কানেকশন দিচ্ছিলেন, সব ঘরে ঘরে দিচ্ছিলেন, তখন ওটা আহ্বান করেছিলেন যে যারা মনে করেন যে এই গ্যাসের সাবসিডিও হয়তো, যারা সাবসিডি নেবেন না তার সাবসিডি ছেড়ে দিন। আমিও সাবসিডি ছেড়ে দিয়েছিলাম, আমি গ্যাসের সাবসিডি নিই না আমি। তো এই ধরনের তার প্রচুর লোক, প্রায় বেশ 1 কোটির মতো লোক গ্যাসের সাবসিডি ছেড়ে দিয়েছে। সেই টাকাটা অন্য কোনো খাতে ব্যবহার করা যেত, অন্য খাতে ব্যবহার করতে পারে। সেই জন্য আপনাকে ইউ হ্যাভ টু অ্যাপিল দ্য পিপল ভেরি পজিটিভলি। আপনার যে সুযোগটা আপনি নিচ্ছেন সরকারের কাছ থেকে, সে সাবসিডি হিসাবে লোক বা যেভাবে হোক না কেন, আপনার প্রয়োজন নেই, আপনি তার অধিকার আছে কিন্তু প্রয়োজন নেই, আপনি ছাড়ুন ওটা। তো সেই ধরনের মানুষকে আমরা অ্যাপিল করবো জনসাধারণকে, যে জনসাধারণ এগিয়ে আসেন। এটা তো কেবল সরকার একটা পরিবেশ তৈরি করতে পারে, এটা তার যেহেতু দায়িত্ব বা একটা পরিকাঠামোতে কাজ করতে পারে, কিন্তু সমাজের কাজ করা এটা সকলেই দায়িত্ব, সেটা সবাই মিলেই কাজ করা উচিত। তো সেটাই করতে হবে সবাইকে মিলে। আচ্ছা, আমরা এখন যে ভোটের স্ট্র্যাটেজি যেটা দেখছি, ভোটের ঠিক আগেই রাজ্য সরকার বিভিন্ন ধরনের ভাতা বাড়িয়েছে, যে ভাতাটা ছিল তার পরিমাণ একটু বাড়িয়েছে। এবার আপনাদের বিজেপি, তারা ওই ভোটারদের উৎসাহিত করার জন্য 3,000 টাকা করে দাবি করছেন ভাতা দেবেন, এবং সব ভাতাই বাড়বে বিভিন্ন ধরনের। তাহলে কি আমরা সেই ভাতার রাজনীতিতে পড়ে থাকছি, যে ভাতা ছাড়া ভোট পাওয়া মুশকিল? দেখুন, পশ্চিমবাংলায় বা বিভিন্ন জায়গাতে আমরা ভাতা দিচ্ছি, যেরকম আপনার উড়িষ্যায় সুভদ্রা বহন যোজনা, তাতে আমরা 50,000 টাকা করে বছরে দিচ্ছি, মধ্যপ্রদেশে 3,000 টাকা করে দিচ্ছি, মহারাষ্ট্রে 3,000 টাকা করে দিচ্ছি, দিল্লিতে 2,200 টাকা দিচ্ছি আমরা। তো বিভিন্ন, দেখুন এই ধরনের ভাতা কিন্তু আমাকে যদি আপনি প্রকৃত জিজ্ঞেস করেন, আমি ভাতা বিরোধী। কিন্তু আপনি অন্যজন করবে আর আপনি দেবেন না, তো আপনি ওটাকে কাউন্টার কী করে করবেন? টু সাম এক্সটেন্ট আপনি কাউন্টার করতে হবে। কিন্তু আমি মনে করি 1,000, 1,500 বা 3,000 যেটা আমরা দিতে চাইছি, তাতে একটা পরিবারের কী আর্থিক সাশ্রয় হবে? খুব একটা বেশি কিছু হবে না। আমরা চাইছি যে ওই পরিবারটা যাতে লাখপতি দিদি, মানে হাতে কাজ করে কিছু কুটির উদ্যোগের মাধ্যমে, এই আপনার যে একটা গ্রুপ আছে, সেলফ হেল্প গ্রুপ, তাদের মাধ্যমে কিছু কুটির উদ্যোগ, ছোট ছোট উদ্যোগ, আপনার কলা গাছের পাতা থেকে ফাইবার বের করা মেশিন দিয়ে, কিছু হাতে বোনা কাজ। তুমি এখন দেখবে, আপনি দেখবেন ভাই, কি আগে উলের সোয়েটার বুনতো সবাই, আজকে কেউ উলের সোয়েটার বোনে না, কোনো মা বোনকে দেখবেন না। অবসর সময় আছে গাঁজা মানে ওই মোবাইল দেখবে, সময় কাটবে, টিভি দেখবে। কিন্তু এই যে একটু তৈরি করা, তাকে ছোট হয়ে গেলো তো ওটা আবার খুলে আবার বড় করে নেওয়া, তাতে পয়সা সাশ্রয় হতো। কিন্তু সেই জিনিসগুলো বন্ধ হয়ে গেছে, এখন সব কেনার উপর নির্ভর হয়ে গেছে। এদিকে আর্থিক অবস্থা খারাপ হয়েছে, জিনিসের দাম বেড়েছে, আর ওখানে আমরা যে হাতের কাজ যেটা করতাম সেটা বন্ধ করে ফেলেছি আমরা। তো ছোটো ছোটো কাজ, এরকম নারকেল ঝাড়ু, আমি খুব ছোটো করে বলছি এগুলোকে, মানে হোমমেড জিনিসটা, একদম একদম লোকাল স্তরে, একদম কুটির উদ্যোগ যেটা বলা যায়, সেটাকে আমরা অনেক কাজ করতে পারি। সেগুলো যদি আমরা সংগঠিতভাবে বা সরকারি ব্যবস্থাপনা করা যায়, র মেটেরিয়ালস ব্যবস্থা করে দিলাম, ওরা যেটুকু সময় পেল, 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা যদি কোনো সময় মহিলা পান, কোনো এসে কাজ করেন, উনি সেটুকু পয়সা পাবেন ওই ঘন্টার মধ্যে। আর সেটা যদি বিক্রয়ের ব্যবস্থা আমরা করতে পারি সরকারি মাধ্যমে, তাহলে কী হবে যে ওই কুটির উদ্যোগগুলো আবার জানিয়ে যাবে আর কি। তাতে কী আছে, ছোটো ছোটো করে যদি করি আমরা, এটা অনেকটা জায়গায় একত্রিত করলে একটা ভালো জিডিপির
একটা ইয়েতে হবে, মানে আমরা প্রভাব দেখতে পারবো, জিডি প্রভাব দেখতে পারবো। এক্ষেত্রে আমি বলতে পারি পাতা বা কাগজ দিয়ে যে থালা বানানো, ছোট ছোট বাটি বানানো, গ্লাস বানানো, এই কুটির শিল্পগুলোর কথা বলছেন। সব কিছু অনেক কিছুভাবে করা যায়, সেটা করা যায়। টেলারিংয়ের কাজ করা যায়, সোয়েটার যেটা বললাম সেটা করা যায়। আর আজকাল দিনে আপনার ট্রেনিং, বিউটি পার্লার, আজকাল দিনে মেয়েদের সাজগোজের খুব বেড়ে গেছে। ওটা আপনি খারাপ বলা দরকার নেই, কারণ কি আজকাল বিয়ে বাড়িতে হলে দেখবেন আজকে 5,000-7,000 টাকা তো এমনি ওই কনে সাজাতেই লেগে যায়, যেটা আগে লাগতো না আমাদের। তো এটা একটা কাজ আছে, বিউটি পার্লার আছে, রেডিও, আপনার মোবাইল রিপেয়ারিং শপ, আপনার মোটরসাইকেল রিপেয়ারিং শপ, আপনার কম্পিউটার রিপেয়ারিং শপ, অনেকগুলো জিনিস যেগুলো আছে, ছোটোখাটো জিনিস। বাড়িতে এসে যদি ওই কম্পিউটার রিপেয়ারিং কাজটা শিখে নিতে পারে কোনো মহিলা, কোনো ট্রেনিং দিয়ে দিতে পারি, তা বাড়িতে বসে কম্পিউটার রিপেয়ারটা করতে পারে। তার জন্য ওকে ওই 2-4 ঘন্টা সময় নিল, সেটা পারলে করলো ওখানে, বাড়িতে বসে ছোটো দোকান করে করতে পারে ওখানে একটা। তো এই ধরনের কুটির উদ্যোগের মাধ্যমে যাতে আমরা ওই মহিলাদের আর্থিক বিকাশ করতে পারি, আত্মনির্ভর করতে পারি, সেটা করতে পারে। তার জন্য আমাদের আছে, একটা লোনে আছে, আর লোনের পর সাবসিডিও আছে 10 লক্ষ টাকা পর্যন্ত। কেউ যদি স্বনির্ভর প্রকল্প করতে চায় স্টার্ট আপের মাধ্যমে 10 লক্ষ টাকা লোন পাবে, তাতে 5 লক্ষ টাকা ওকে ফেরত দিতে হবে, বাকি 5 লক্ষ টাকা ওকে সাবসিডি পেয়ে যাবে। আরও আমরা এরকম অনেক প্রকল্প আছে, ঠিক করেছি। আর বাকি ধানে, আলু চাষে, পান চাষে, মাছ চাষে প্রধানমন্ত্রী আজকে বলেছেন এগুলো ভর্তুকি দেওয়া, তাদের ইন্স্যুরেন্স করা, তারপরে ফসল হওয়ার পরে তার এমএসপি, মিনিমাম যে সেলস প্রাইস, সেটা বাড়ানো, এগুলো সব মানে আমার যেটা মনে হচ্ছে যে বিভিন্ন সময়ে চাষিদেরকে তাদেরকে ফিডব্যাক দেওয়া, যে সয়েল কার্ড, আমরা যেরকম হেলথ কার্ড বলি, আমার চোখ, কান, নাক, মুখ, হার্ট, লাংস, কিডনিজ, এগুলো কী অবস্থা যে আমরা হেলথ কার্ড বানাই। এই সয়েলেরও একটা সয়েল কার্ড হয়, আর জমিটি যে উর্বরতা কতখানি আছে, কী কী সার লাগবে। এখন তো আমরা মানে না বুঝে সার দিই, কিন্তু কি অ্যামোনিয়া ফসফেট লাগবে, নাইট্রোজেন লাগবে, ইউরিয়া লাগবে, কি লাগবে, সেই জিনিসগুলো যদি জেনে দিতে পারি, তার যদি হেলথ কার্ড হয়, তা সেটা চাষির পক্ষে ভালো হবে। তাতে প্রকৃত যে জিনিসটার অভাব, সেটাই পূরণ হবে, মাটিতে পূরণ হবে, আর ফসলও ভালো পাবে ওখানে। আর উন্নত প্রথায় কী করে ফলন হতে পারে, তার জন্য যে বৈজ্ঞানিক পদ্ধতি, রিসার্চ করে বৈজ্ঞানিক পদ্ধতিতে সেটা করা যেতে, সেটা ব্যবস্থা করতে। মানে চাষ, আমাদের তো গ্রাম বাংলা তো কৃষিপ্রধান দেশ, সারা ভারতবর্ষেই তো। তার জন্য ভালো করে একটা কৃষির ক্ষেত্রে ডেভেলপমেন্ট, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, সেটা আমার ইচ্ছা আছে কি আমার এই বিধানসভাতে একটা রিসার্চ ডেভেলপমেন্ট সেটা করবো, হ্যাঁ, যারা কৃষকরা তো উপকৃত হয়। যেমন মাটি পরীক্ষা বা বীজ পরীক্ষা নিরীক্ষা করে তাকে উৎকৃষ্ট করা, শঙ্কর বীজ করা ওখানে এসব করার জন্য সেটা চেষ্টা করবো। কারণ কি এই যে রাসায়নিক প্রক্রিয়ার ফলে আজকে ক্যান্সার খুব বেড়ে গেছে, আর অনেক ধরনের নতুন রোগ বেরোচ্ছে। সেটা আমার যেটা মনে হচ্ছে যে রাসায়নিক যে আমরা কৃষির ক্ষেত্রে ব্যবহার করছি, তার একটা ব্যাড এফেক্ট হতে পারে, তার প্রতিক্রিয়া হতে পারে। তো সেটাকে যাতে আমরা মিনিমাইজ করে দিতে পারি, যেটা আমরা একটা জৈবিক সারকে যদি আমরা ওখানে একটা সাবসিডির ব্যবস্থা করতে পারি, বিষয়টা অনেক ভাববার বিষয় আছে, কোথাতে পাওয়া যাবে না পাওয়া যাবে, কী করা যাবে সেটা। তো সেটা যদি আমরা করতে পারি, কিন্তু থট প্রসেস তো শুরু হতে পারে। আপনি যদি কিছু কাজ করতে চান, আপনি ভাবলেনই না, তো কাজটা হবে কী করে? জাস্ট ইউ স্টার্ট ইউর থট প্রসেস, দেন ইউ ক্যান ইমপ্লিমেন্ট। তো সেই হিসাবে আমরা ওটা ভাবছি যে আমরা ওটা করতে পারি, ওটা এই বিষয় আছে। কিছুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে সভা করতে এসেছিলেন। তিনি সরাসরি আরএসএসকে বিঁধেছেন, এখানে আরএসএসের ট্রেনিং সেন্টার রয়েছে। কিন্তু এই আরএসএসকে নিয়ে এতটা উদ্বিগ্ন কেন তিনি, কেন এতটা ভয় তার? খালি মুখ্যমন্ত্রীর ভয় নয়, এটা তো রাজীব গান্ধীরও ভয়, কংগ্রেসের ভয়। কংগ্রেসের ভয়ের ফলে 3-3বার এটাকে বেআইনি ঘোষণা করেছে। আর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ হচ্ছে এটি সংগঠিত দল, খুবই মানে নিঃস্বার্থভাবে দেশের সেবা করছে। এদের যারা মানে এই আমিও এই সংঘের স্বয়ংসেবক, যারা কাজ করেন তারা সবাই পূর্ণকালীন, মানে কেউ ঘরের কাজ করে না। ওরা সমস্ত ভালো পড়াশোনা করার পরে গ্র্যাজুয়েট তো মিনিমাম আছেই। আমাকে বলা হয়েছে, আমি প্রচারক বেরোলাম, আমাকে বলা হয়েছে গ্র্যাজুয়েট হতে হবে, তুমি প্রচারক বেরোবে, মানে গ্র্যাজুয়েশন হতে হবে, নাহলে প্রচারক বেরোনো রেস্ট্রিকশন নেই, আমাদের লিখিত কোনো সংবিধান নেই। কিন্তু আমরা আগ্রহ করা যাবে যে পড়াশোনা না করো, তাহলে সমাজে তুমি প্রতিষ্ঠিত কী করে হবে, তুমি সমাজ প্রতিষ্ঠিত ব্যক্তি তুমি বোঝাবে কী করে? তো সেই জন্য এটা সংগঠিত দল। আর আমরা সংগঠিত দল হওয়ার ফলে ক্যাডার ভিত্তিক আজকে আমরা বিভিন্ন ক্ষেত্রে
প্রায় 1 লক্ষ আমাদের সেবা প্রকল্প আছে। আমাদের প্রায় 44টি সংঘ পরিবারের বিভিন্ন ইয়ে আছে, আপনার বিভাগ আছে। আপনার মজদুর ক্ষেত্রে আছে, ছাত্র ক্ষেত্রে আছে, শিক্ষক ক্ষেত্রে আছে, আপনার অধিভুক্ত মানে উকিলের ক্ষেত্রে আছে, পূর্ব সেবা পরিষদ যেটা আছে, যারা যারা সেবা করে সেরকম, তো শিক্ষকদের জন্য আছে, আর মহিলাদের জন্য আছে। তো বিভিন্নভাবে আমরা এই যে সমাজকে সংগঠিত করছি। সমাজ সংগঠিত হলে সমাজে একটা সচেতনতা বাড়বে, যে দেশের একটা সচেতনতা, মানে লোকেদের সচেতনতা বাড়লে তখন কী হবে, সে তো আর বায়াসড হবে না, তো সে তো আর তখন অন্যায় কাজ করবে না। তো যারা আজকের রাজনীতিতে অন্যায় কাজটা বেশি হয়, তো যারা অন্যায় কাজ করে, আর তখন যদি মানুষ, যদি পাবলিক যদি অন্যায়কে যদি ইয়ে করে, রেজিস্ট করে বা বাধা দেয়, তাহলে তারা যাবে কোথাও, তো ভয় তো হবেই। সেই জন্য এটা ভয়ের কারণ আছে কিছু নয়। এটা আজকে ভারতীয় জনতা পার্টি বিশেষ করে পশ্চিমবঙ্গে তাদের সংগঠনকে এতখানি বাড়িয়েছে, তার কারণ হচ্ছে কি, ভারতীয় রাষ্ট্রীয় সংসদের সঙ্গে যারা আছেন তারা এই দলটাকে পছন্দ করেন, তাকে অনেকে সহযোগিতা করেন। সেই জন্য মোদি যে এই মোদি বলছে আপনার মমতা দিয়ে এটাকে ভয় পান। আমরা একেবারে শেষ মুহূর্তে পৌঁছেছি। আমরা প্রত্যেক পডকাস্টে আমরা একটা আবেদন করি, যেটা যে ভোট আসবে যাবে, ভোট কখনোই আমাদের সংস্কৃতি বা আমাদের উৎসবের অঙ্গ স্থায়ীভাবে হয় না। কিন্তু তবু এই ভোটকে কেন্দ্র করে নানান রকম রক্তক্ষয়, হতাহত বা হিংসা ইত্যাদি নানা রকম সময় আমরা দেখতে পাই। আমরা আমাদের পক্ষ থেকে তো করছি, আপনাকেও রিকোয়েস্ট করব বা আপনাকে আবেদন করব যে প্রত্যেকটা রাজনৈতিক দলের উচিত ভোটটাকে উৎসব মুখর করে কোনোভাবেই প্রাণহানি বা কোনো বাজে ঘটনা না ঘটিয়ে করার জন্য আপনার কি দাবি থাকবে বা আবেদন থাকবে মানুষের কাছে? দর্শকদেরকে আমি বলবো যে আপনারা বামফ্রন্ট সরকারের ওদের শাসন ব্যবস্থা দেখেছেন, তৃণমূলকে দেখলেন 15 বছর। একটা সুযোগ দিন ভারতীয় জনতা পার্টিকে, কী ধরনের কাজ করছে দেখুন, আপনি মূল্যায়ন করুন যে বাকি প্রদেশে কাজ চলছে আমার। দেখুন, একটা এই যে নির্বাচন, একটি শাসক দল বা বিরোধী দল আসবে বা যাবে, পরিবর্তন নয়, সরি, এর মাধ্যমে আমাদের রাজ্যের বা দেশে কী ধরনের প্রগতি হতে পারে, আমরা দেশকে, আমার রাজ্যটাকে বা দেশে কোথায় নিয়ে যাবো, আমরা কী ধরনের ডেভেলপমেন্ট দিতে পারি, কী ধরনের আমরা পরিষেবা দিতে পারি। আমাদের সকল রাজনৈতিক দলের এটাই আমাদের প্রতিযোগিতা হওয়া উচিত। এই মারকাট বা স্বজন পোষণ, হিংসা, রক্তপাত এগুলো না করে আমি হাউ টু বেটার পসিবিলিটি, আমি আমার দলের থেকে কত ভালো কাজ করতে পারি, আরেকটা দল আছে রাজনৈতিক দল, সে কত ভালো কাজ করতে পারে, তারই যদি প্রতিযোগিতা হয়, তাহলে আমার মনে হয় যে কোয়ালিটি, মানে এই যে আজকের দিনে যে রাজনীতি যে যে অধঃপতন হয়েছে, তার একটা ভালো বিকাশ হবে, যে গঠনমূলক বিকাশ হবে, আর সেটা হওয়া উচিত রাজনীতিতে। আমার মনে হয় যে এটা হওয়া উচিত। কিন্তু আজকে রাজনীতি এমন নোংরা পর্যায়ে চলে গেছে যে সেটাকে আমরা ব্যক্তিগত পর্যায়ে, মানে যেহেতু আমি কোনো দল করি, আমি শাসক দলে আছি আর অন্য কেউ বিরোধী দল আছে, সে আমার তার যতই আদর্শ ভালো হোক না কেন, তাকে একটু আমার হ্যাকল করতে হবে, তাকে আমি কোনো সুযোগ সুবিধা দেবো না। আমাকে আমার দলকে যদি কেউ ভালো না পায় বা আমাকে যদি সহযোগিতা না করে, আমাকে সমর্থন না করে, এটা ভারতের রাজনীতিতে সম্ভব না, আর এটা হওয়া উচিত নয়। আমরা একটা পরিবর্তন আনবো যদি আমরা সরকারে আসি। প্রত্যেকের সমান অধিকার থাকবে, কোনো দল মত নির্বিশেষে সরকারি যোজনা প্রত্যেকের জন্য থাকবে। হ্যাঁ, একটা কথা বলবো আমি এখানে, যদি কেউ এই সরকারি যোজনার অপব্যবহার করে থাকে, সেটা আজকে তার কিন্তু বিচার হবে। সেটা আজকে ইনিও বলেছেন, তার মোদিজিও বলেছেন, সেটাও তার বিচার হবে। চুন চুনকে উসকা ইয়ে করেंगे, उसका निदान करेंगे उसको, তো সেটা হবে। আর এটাই আছে আমাদের। একেবারে প্রার্থীর কথা মতো আমাদেরও আবেদন, সবাই ভোট দিন, ভোটাধিকার সবার রয়েছে। আপনাদের যদি প্রার্থী পছন্দ না হয়, তার জন্য নির্বাচন কমিশন বিশেষ ব্যবস্থা করেছেন, কিন্তু ভোট দেওয়াটা সবার অধিকার, ভোট দেওয়া প্রয়োজন গণতান্ত্রিক দেশে, এবং সেটা শান্তিপূর্ণভাবে হোক, কারণ ভোট আসবে যাবে, কিন্তু আমরা প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের সাথে প্রতিবেশী সুলভ ব্যবহার করব,
দিনের শেষে আমরা প্রতিবেশী, আমরা ভাই বোন। এবং এই বলে আজকের পডকাস্ট এখানে শেষ করছি। আমার সঙ্গে এতক্ষণ ছিলেন দাঁতন বিধানসভার 2026 নির্বাচনের বিজেপি প্রার্থী অজিত জানা। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, এতক্ষণ সময় দিলেন। নমস্কার, আপনার সুযোগ দিলেন কিছু বললাম। জনসাধারণ এবার নির্ণয় নেবেন কাকে করার জন্য, আগামী দিনে ক্ষমতায় আনার জন্য। সেইভাবে আজকে ধন্যবাদ, অশেষ ধন্যবাদ। দেখা হচ্ছে পরের কোনো পডকাস্টে বা পরের কোনো বিষয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভোট দিন, আনন্দে থাকুন। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।